লঞ্চের সাথে বাড়ি খাবে না? তো লঞ্চ দেখে সে মুখ ফিরিয়ে নিল, মানে সে তার দিক পরিবর্তন করলো লঞ্চ দেখে। সুন্দরবন ৭ও চর আটকে গেল, সেই সাথে আমরাও চরের সাথে ধাক্কা খাচ্ছি। আর দ্বিতীয় তলা দিকে দেখা যাচ্ছে যে ভদ্রলোক টিকটকের জন্য শুট করতেছে, টিকটক ভিডিওর জন্য, টিকটক বানায়। তো আমরা এখন নদী এবং প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন দুপুরে খাবার খাবো। দুপুর লঞ্চ ভ্রমণের সময় যদি জ্যোৎস্না পাওয়া যায়, মানে ওই ভ্রমণটা জাস্ট পুরো 100-100 হয়ে যায়। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ লাভার আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এখন আছি আমি চরমন্তাজে, চরমন্তাজ লঞ্চ ঘাট। আর চরমন্তাজ হলো রাঙ্গাবালির একটি ইউনিয়ন, রাঙ্গাবালি উপজেলার একটি ইউনিয়ন, যা পটুয়াখালীর অন্তর্ভুক্ত। আর আজকে আমি রেডসান 5, এই রেডসান 5 লঞ্চে আমি আজকে চরমন্তাজ থেকে ঢাকা যাব। আর চরমন্তাজ হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ রুটের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম রুট। প্রথম সবচেয়ে বেশি দীর্ঘতম রুট হলো নৌ রুট হলো ঢাকা থেকে খেপুপাড়া, তারপরের রুট হলো ঢাকা থেকে চরমন্তাজ। তো আমি আজকে দ্বিতীয় দীর্ঘতম রুটে আজকে ভ্রমণ করব, চরমন্তাজ থেকে ঢাকা। তো আমি এখন প্রবেশ করতেছি চরমন্তাজ লঞ্চ ঘাটে। আছে রেডসান 5, ছেড়ে যাবে দুপুর 1টায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ঢাকা যাওয়ার সময় আর অনেকগুলো ঘাট ধরবে। তো প্রবেশ করলাম লঞ্চ ঘাটের মধ্যে, এখন লঞ্চের ভিতরে প্রবেশ করব। আর লঞ্চটি মূলত অনেকগুলো ঘাট দেবে, তার মধ্যে ঘাট হলো চরমন্তাজ, চরমন্তাজ থেকে তারপর গোইনখালী, বকশিবাজার, চরবিশ্বাস, নমর সুইচ, বাবুরহাট, পাঙ্গাসে, এই ঘাটগুলো ধরে ফতুল্লা হয়ে তারপর ঢাকা পৌঁছাবে। আপনাদেরকে 1 বাই 1 আমি সেই ঘাটগুলো দেখাবো। আর এটা হলো ডেক শ্রেণী, আর ডেকের ভাড়া হলো চরমন্তাজ থেকে ঢাকা 500 টাকা। তো এই রেডসান 5 লঞ্চটি আগে পদ্মা সেতু হওয়ার আগে ঢাকা থেকে কাউখালী, তুষখালী, রায়ন্দা এই রুটে চলাচল করতো। তারপর পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে তারপর এখন এই চরমন্তাজ রুটে চলাচল করে। আর এটা হচ্ছে লঞ্চের জেনারেটর। তো অন্যান্য লঞ্চের জেনারেটর ভিতরে থাকলো, এটার জেনারেটর আবার একটু বাইরে। এটা হলো জেনারেটরের ফুয়েল ট্যাঙ্ক। আর এটা হলো ইঞ্জিন রুম। তার ইঞ্জিন হিসেবে আছে 2টি প্রপালশন ইঞ্জিন, যেটার হর্স পাওয়ার হলো 550 ইয়ানমার, জাপান ইয়ানমার ইঞ্জিন, 550 হর্স পাওয়ারের। তো এরকম 2টি ইঞ্জিন আছে, জাপান ইয়ানমার ইঞ্জিন 550 হর্স পাওয়ারের। এটা হলো লঞ্চটির দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। আর দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে একটি সার্চ লাইট আছে। আর দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক হলো মূলত নামাজের জায়গা। আর একটি ফ্রিজ আছে যাত্রীদের ফ্রিজিং খাবার, ফ্রোজেন খাবারগুলো রাখার জন্য। আর এটা হলো দ্বিতীয় তলার রিভার সাইড এরিয়া। তাদের কেবিনের দামগুলো খুবই কম, সিঙ্গেল 1000, ডাবল 2000 টাকা। তো লঞ্চটির ডেকোরেশন আহামরি ওরকম এতটা ভালো লাগবে না আপনার কাছে, কারণ লঞ্চটি অনেক আগের, আবার চলেও একটা প্রত্যন্ত একটা রুটে। সিঁড়িটা হলো ফারহান লঞ্চের মতো একদম সাইডে সিঁড়ি। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন রেডসান 5 সহ চরমন্তাজ লঞ্চ ঘাটের একটি এরিয়াল ফুটেজ। তো একটি সানকেন্ডিক টাইপ লঞ্চ দেখা যাচ্ছে। এই লঞ্চটি গলাচিপা থেকে এসেছে, গলাচিপা থেকে চরমন্তাজ। আর লঞ্চ ছাড়াও চরমন্তাজ থেকে যারা ঢাকায় যেতে চায়
তাদের এই সহজ মাধ্যম হলো এই গলাচিপা লঞ্চটি। তার এখান থেকে এই লঞ্চ যোগে তারা গলাচিপা চলে যায়, গলাচিপা থেকে তারপর ঢাকায় চলে যায় বাসে করে। আর এই লঞ্চে গলাচিপা পর্যন্ত যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আর আমি তাদের একটি ডাবল কেবিন দেখাবো। এই হলো ডাবল কেবিন তাদের। তো ডাবল কেবিনে 2টা বিছানা আর 2টা ফ্যান, আর এই হলো চার্জিং পোর্ট। 3 পিনের সকেট নেই, সব হলো 2 পিনের সকেট। তো এই ডাবল কেবিনের ভাড়া হলো 2000 টাকা করে। আর এরকম সিঙ্গেল কেবিন একটা ঘাট থাকবে, সেটার ভাড়া হলো 1000 টাকা। আছে এখন 3 তলায়। 3 তলায় হলো তাদের মাস্টার ব্রিজ। আচ্ছা মাস্টার সাহেব, আমাকে একটু বলবেন যে এই চরমন্দর থেকে ঢাকা যেতে আপনি কয়টা ঘাট ধরবেন, কি কি ঘাট ধরবেন? হ্যাঁ, চরমন্দর থেকে ঢাকা যাইতে আপনার প্রথম ঘাট হলো গোইনখালি। হ্যাঁ, তারপর হলো সর্ভিস শেষ, তারপর হলো বাবুরহাট, তারপর হলো যে আপনার বক্সি, তারপর হলো যে আপনার বোয়ালখালী কাশিরখাল, সরমন্তাজ, ওই পাঙ্গাইশিয়া, দুললে, তারপর ফুতুল্লা, তারপর ঢাকা। হ্যাঁ। ওকে, এখন সময় হলো 1টা বাজে। এখন ছেড়ে দিবে চরমন্তাজ থেকে। তো শুনতেই পারলেন মাস্টার মুখে যে অনেকগুলো ঘাট ধরবে। 9টা ঘাট, মোট 9টা, কমও না। আর এটা হলো টেলিগ্রাফ, ইঞ্জিন রুমের সংকেত পাঠানোর। জিপিএস, এটা হলো ভিএচএফ, অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য। ইকো সাউন্ডার নাই না? ইকো সাউন্ডার থাকা উচিত। বললাম। তারপর রাডারও নাই। না, আপনাদের দেখলাম তো ওই যে বোয়ালখালীতে সম্ভবত আটকেছিলেন নাকি? ওখানে আটকেছিলেন সকালবেলা। দুপুর 1টা বাজে, এখন ছেড়ে দিল চরমন্তাজ থেকে। আর গলাচিপা থেকে একটি লঞ্চ আসলো। মানে চরমন্তাজ থেকে ঢাকায় যে মানুষ যাতায়াত করে লঞ্চ ছাড়া, সেটা হলো এই লঞ্চের মাধ্যমে। এই লঞ্চে করে গলাচিপা পর্যন্ত চলে যায়। তারপর সেখান থেকে বাস যোগে ঢাকায় চলে যেতে পারে যাত্রীরা। আর যারা এভাবে না যেতে চায় তারা সরাসরি লঞ্চে চলে যেতে পারে। তো যাই হোক, আমাদের এখন পরবর্তী গন্তব্য হলো গোইনখালী। সেখানে গিয়ে কথা হবে আপনাদের সাথে। তো আপনারা এই বাম পাশে যে বনের মতো দেখতেছেন, জঙ্গলের মতো দেখতেছেন, এটা হলো রেনিম চর। আর এই জায়গায় আসলে আপনারা যারা একটু জঙ্গলে গিয়ে একটু ক্যাম্পিং করতে চান, তারা এই চরমন্তাজ আসতে পারেন। চরমন্তাজ থেকে আপনারা সোনার চর, সেখানে গিয়ে আপনারা ক্যাম্পিং করতে পারেন। তো আমাদের এখন গোইনখালী যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। গোইনখালীতে যাবে 2টায়, গোইনখালী থেকে ছাড়বে দুপুর 2:30টায়। আর আমরা এখন আছি তেঁতুলিয়া নদীতে। আমি এখন 2য় তলা ডেকে আছি। আর 2য় তলা ডেকে দেখা যাচ্ছে যে ভদ্রলোক টিকটকের জন্য শুট করতেছে, টিকটক ভিডিওর জন্য। টিকটক বানায়। ভাই টিকটক করেন না? ভাই টিকটকের ভিডিও তো করতেছে। আর 3য় তলার সামনে এটা নামাজের জায়গা। এখন জোহরের সময় হয়ে গেছে, এখন জোহরের নামাজ পড়বো ইনশাল্লাহ। তো নামাজের জায়গাটাকে ভালোভাবে একটু মুছে পরিষ্কার করতেছে। আমরা গোইনখালী লঞ্চঘাটের কাছাকাছি চলে এসেছি। আর অল্প সামনে গোইনখালী লঞ্চঘাট। আর যারা একটু প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট রুট হতে পারে এই চরমন্তাজ রুটটি। আর এই হলো পেশে একটি চর দেখা যাচ্ছে। তো চরে দেখা যাচ্ছে যে মহিষরা ঘাস খাচ্ছে। মানে খুব ভালো লাগবে যারা চরমন্তাজ থেকে ঢাকা যাওয়ার বা যারা বিশেষ করে প্রকৃতি পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করব, হাইলি রিকমেন্ডেড। তারা এই ঢাকা চরমন্তাজ আপনারা নৌ রুটে ভ্রমণ করবেন।
একসাথে লঞ্চের একটা ফিল পাবেন, নৌভ্রমণের একটা ফিল পাবেন, সেই সাথে এরকম প্রকৃতি উপভোগ করতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতেছি, সেটা হলো যে গোয়েনখালী লঞ্চঘাট আগে দিয়ে একটি মহিষ নদী পার হচ্ছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তো অনেক সময় নাকি খুব মানে দলবদ্ধভাবে নাকি মহিষ এই নদী পার হয়, আর এখন সে একাই নদী পার হচ্ছে। লঞ্চের সাথে বাড়ি খাবে না? তো লঞ্চ দেখে সে মুখ ফিরিয়ে নিল, মানে সে তার দিক পরিবর্তন করলো লঞ্চ দেখে। ব্যাপারটা বেশ ভালো লাগলো। আর ওই পাশেও দেখা যাচ্ছে নদীর পাড়ে অনেকগুলো মহিষ ঘাস খাচ্ছে, তারপর বক দেখা যাচ্ছে। সো এই গোয়েনখালীতে প্রবেশ করার সময় বা বের হওয়ার সময়, লঞ্চ যখন প্রবেশ করে লঞ্চ যখন বের হয় গোয়েনখালী থেকে, তখন আপনার কাছে খুবই ভালো লাগবে এই গোয়েনখালীর যে প্রকৃতিটা। এখন 2:05 বাজে, গোয়েনখালী লঞ্চঘাটে চলে আসলো, রেডসান 5। আর গোয়েনখালী লঞ্চঘাটের আশপাশটা অনেক সুন্দর, আপনাদেরকে একটু পরে ড্রোন ফুটেজে দেখাবো। আর মোটামুটি অল্প কিছু যাত্রী দেখা যাচ্ছে যারা অপেক্ষমান আছে, তারা হয়তো বা ঢাকা যাবে। মানে একটা বনের চিপায়, একটা বনের মাঝখানে ছোট্ট একটা ঘাট। সো গোয়েনখালী লঞ্চঘাট এখন বার্থিং করতেছে, রেডসান 5 যাত্রী নিবে। সো প্রচুর রাইড শেয়ারিং দেখা যায় এখানে, মানে বাইক অফলাইন। আপনাদেরকে এখন এই গোয়েনখালী লঞ্চ ঘাটের আশেপাশে কিছু ড্রোন ফুটেজ দেখাবো, আশা করছি সেটা আপনারা উপভোগ করবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন গোয়েনখালী লঞ্চ ঘাটের ড্রোন ফুটেজ। আপনারা গোয়েনখালী লঞ্চ ঘাটের ড্রোন ফুটেজটা দেখলে বুঝবেন যে কতটা সুন্দর, কতটা আশেপাশের প্রকৃতিটা কতটা সুন্দর এই গোয়েনখালী লঞ্চ ঘাটের। আর আপনারা যারা নৌভ্রমণের সাথে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে চান, আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনারা ঢাকা থেকে চরমন্তাজ রুটে ভ্রমণ করেন। সময় এখন 2:32 দুপুর 2:30। আর আমরা এখন চলে যাচ্ছি গোয়েনখালী লঞ্চঘাট থেকে। তো গোয়েনখালী লঞ্চঘাটের পরের ঘাট হবে আমাদের চর বিশ্বাস, সেখানে যেতে নাকি 1 ঘন্টার মতো সময় লাগবে। আর এই জায়গাটা দেখলে আপনার মনে হবে যে কোনো একটা ম্যানগ্রোভ বনের ভিতরে আছি নাকি আমরা, কিন্তু মোটেও না। এটা ম্যানগ্রোভ বন না, এটা একটা চর, মানে গোয়েনখালীর প্রকৃতিটা এরকমই, খুব সুন্দর লাগে এই রুটটা। তো আমরা এখন নদী এবং প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন দুপুরে খাবার খাবো। দুপুরে খাবার আছে মুরগি, তারপর হলো আলু ভর্তা, আর এটা কি ডাল পেঁপে, সরি লাউ চিংড়ি ডাল আর ভর্তা আর মুরগি। আর এই হলো আমার 4 জন।
জাস্ট ইমাজিন করেন যে নদী দেখতেছি, বাতাস খাচ্ছি, আর এরকম প্রকৃতি পিছনে দেখতে দেখতে খাচ্ছি। তো তো এটা পসিবল হয়েছে আশরাফ ভাইয়ের জন্য। উনি হলেন বরিশালের যে কুয়াকাটা রেড সান, তারপর কুয়াকাটা এক, এই লঞ্চের আর কি ম্যানেজিং ডিরেক্টর, মানে ভবিষ্যৎ কর্ণধার। তো আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে। যাক, তো সময় এখন বিকাল 3:16। চর বিশ্বাস লঞ্চ ঘাটে চলে আসলো রেডসান 2। আর চর বিশ্বাস লঞ্চ ঘাট ঠিক এখানে ঘাট নেই, এখানে মানে নদীর পাড়ে আর কি নদীর পাড় থেকে যাত্রী উঠানো হবে। আর বোঝাই যাচ্ছে যে নদীর পাড় ভাঙা। তো চর বিশ্বাস লঞ্চ ঘাট এখন আস্তে আস্তে বার্থিং করবে। আর যেটা বললাম যে একদম নদীর পাড়ে এখন লঞ্চটি ভিড়বে, তারপর যাত্রী উঠাবে। একদম নদীর পাড়ে চলে আসলো। তো এখন আপনাদেরকে একটি ড্রোন শট দেখাবো এই ঘাটের। তো চর বিশ্বাস লঞ্চ ঘাটে বেশিক্ষণ সময় লাগলো না, অল্প কিছুক্ষণ সময় লাগলো। আর 3-4 মিনিটের মতো সময় লাগলো। ভাই এরপরে ঘাট কোনটা? এরপরে হচ্ছে বাবুরহাট। কত লাগবে এনতে? বাবুরহাট 1 ঘন্টা লাগবে, তাহলে 4:30 বাজে বাবুরহাট যেতে। তো চর বিশ্বাস থেকে আমাদের পরবর্তী গন্তব্য বাবুরহাট, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তো এখন 3:24 বাজে, হয়তো আমরা বাবুরহাটে 4:30টার মধ্যে পৌঁছে যাব বিকাল 4:01। আমরা আছি এখন বাবুরহাট লঞ্চ ঘাটের কাছে। আর বাবুরহাট লঞ্চ ঘাটের যে আশেপাশে যে সিনারিটা জাস্ট অস্থির। তো আমাদের আসার কথা ছিল এখানে 4:30, যেটা আর কি মাস্টার বলেছিল। এখন আমরা আগে ভাগে চলে এসেছি, এখন 4:02। তো চরকলমি বাবুরহাট লঞ্চ ঘাটে চলেই আসলো রেডসান 5। আর এখান থেকে দেখা যাচ্ছে অনেক যাত্রী, বেশ ভালো পরিমাণে যাত্রী এখান থেকে দেখা যাচ্ছে। আর এই বাবুরহাট হলো মূলত চরফেশনের একটি জায়গা। আর বাবুরহাট থেকে যারা যাবে তাদের জন্য ডেক ভাড়া কিন্তু 500 টাকা। তো এখন আপনাদেরকে বাবুরহাট লঞ্চ ঘাটের একটি ড্রোন শট দেখাবো। Take off. যাত্রী নামানো শেষ, আমরা এখন চরকলমি লঞ্চ ঘাট থেকে চলে যাচ্ছি। এখন সময় 4:12। তারপরে আমরা চলে যাব, এরপর আমাদের ঘাট হলো বক্সিবাজার। সেই বক্সিবাজার আমরা যাব, কাছেই। বক্সিবাজার সামনেই, হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে যাইতে।
তৈদ আফ্রিদি ভাই বিয়ে করেছে? কোন মেয়েকে বিয়ে করেছে? টিকটক না? আপনার বিয়ের খবর নাই, তৈদ আফ্রিদির বিয়ের খবর নেই। তো 4:23 বাজে, এখন আমরা চলে আসছি বক্সিবাজার লঞ্চঘাটে। আর এই যে লস্কর আছে, লস্কর যাত্রী রাখতেছে ঢাকা ঢাকা। ভাই কেবিন ভাড়া দিবেন না ভাই? তো বক্সিবাজার হলো চরফেশনের একটি জায়গা, আর এদিকের মানুষের প্রধান জীবিকার মাধ্যম হলো সম্ভবত মাছ ধরা। তো একটি ফিশিং বোট চলে যাচ্ছে এখন, সম্ভবত সমুদ্রে যাবে, কারণ এখান থেকে সমুদ্র খুব বেশি একটা দূরে না, মাছ ধরতে চলে যাবে। তো বক্সিবাজার অন্যান্য লঞ্চঘাট, আমরা যে লঞ্চঘাটগুলো অতিক্রম করে এসেছি, তো ওই লঞ্চঘাটগুলো থেকে যদি কম্পেয়ার করি, বক্সিবাজার লঞ্চঘাটটা একটু উন্নত। এখানে কাছে অনেকগুলো দোকানপাট আছে দেখা যাচ্ছে। আর বেশ ভালো পরিমাণে যাত্রী আছে বক্সিবাজার, যারা ঢাকা যাবে। তো চলে যাচ্ছি বক্সিবাজার লঞ্চঘাট থেকে। আমাদের পরবর্তী ঘাট হবে কোনটা জানি, তা আমাদের পরবর্তী ঘাট হবে বলখালি। বলখালি কি ওই পারে? বলখালি হলো এই পারে, মানে বক্সিবাজারের অপোজিটে হলো বলখালি। তো সূর্য ডুবে গিয়েছে, মানে ডুবে যাচ্ছে, এখনো পুরোপুরি ডুবেনি। ঘড়িতে এখন 4:56, আর প্রচন্ড বাতাস। তবে বাতাসটা অনেক ঠান্ডা। আপনারা যদি একটু নদীর আশেপাশের দিকে তাকান, তাহলে দেখলে বুঝবেন যে নদীতে শীত কি, নদীতে প্রচন্ড শীত। আর মাছ ধরে সম্ভবত জেলেরা তাদের বাড়িতে ফিরতেছে। আর এখানে একজন টিকটকার তার টিকটক কন্টেন্ট শুট করা ব্যস্ত। আমাদের পরবর্তী ঘাট হলো বোয়ালখালী, আর বোয়ালখালীর কাছাকাছি আছি সম্ভবত আমরা। হ্যাঁ, বোয়ালখালীতে বলতে গেলে চলে এসেছি। আর নদীর পাড়ে মহিষরা ঘাস খাচ্ছে, মহিষের বাচ্চা সহ। ভালোই লাগতেছে, তবে শীতের সোয়েটার আনি নেই। আর এই বাতাসটা, ঠান্ডা বাতাসটা খুব কষ্ট দিতেছে আর কি, প্রচন্ড ঠান্ডা। আর বোয়ালখালী লঞ্চঘাট, এটা লঞ্চঘাট বলা যাবে না, এটা হলো একটা নদীর পার। নদীর পার, এখানে যাত্রীরা দাঁড়িয়ে আছে। তো মূলত নদীর পার থেকেই যাত্রী নেওয়া হবে। তো এখন বরাবর 5টা। আচ্ছা ভাই, এখানে কি গাড়ি টিকিট কাটতে হয়? গাড়ি তো নাই, কি হিসাব করে টাকা নেয়? কই গাড়ি টিকিটটা কে করে? হ্যাঁ, আই ডোন্ট নো, এখানে লঞ্চ গার্ড নাই।
যে যাত্রী উঠতেছে, এখানে লঞ্চ ঘাট নাই, পন্টুন নাই, কিচ্ছু নাই, কিন্তু তারপরও 10 টাকা দিতে হইতেছে। কিন্তু 10 টাকা কিসের মানে কিসের জন্য নিতেছে এটাই আমি বুঝতেছি না। তো বোলখালী লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে, এরপরে ঘাট হলো গাছির খাল, সেখানে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। তো আমরা যাচ্ছি গাছির খাল, আর গাছির খাল যাওয়ার পথে দেখা হয়ে গেল নিউ সাব্বির। এই লঞ্চটি গোসাইহাট থেকে ছেড়েছে, গোসাইহাট থেকে এখন ছেড়ে তার পরবর্তী গন্তব্যে যাচ্ছে। তো লঞ্চটি মূলত এই জায়গা দিয়ে ঘুরতেছে, তো সে নাকি একটু পথ বেশি ঘুরতেছে, কারণ হলো এখন শীতকাল চলে এসেছে, অনেক নদীতে এখন পানি কমে গিয়েছে, নাব্যতা কমে গিয়েছে, যার জন্য এখন জোয়ার ভাটা হিসাব করে এখন এই লঞ্চগুলোকে চলাচল করতে হয়। তাই সে নির্ধারিত সময়ের আগেই গোসাইহাট থেকে ছেড়ে দিয়েছে। তো নিউ সাব্বির এখন যাচ্ছে পাঙ্গাশিয়া গোসাইহাট থেকে ছেড়ে। আর যেহেতু নদীতে নাব্যতা কম, এই মাঝখানে পানি কম, যার জন্য এই লঞ্চটি ঘুরে যাচ্ছে। তো আমরাও গাছির খালে যখন ঘাট করবো, গাছের তো গাছির খাল থেকে যাত্রীরা শেষ করে আমাদেরকে এই একই পিছনে এসে এইভাবে ঘুরে যেতে হবে। এখন 5:31 বাজে, আমরা চলে এসেছি গাছির খাল। গাছির খাল পর্যন্ত লঞ্চ যেতে পারবে না, কারণ নাব্যতা কম, কারণ পানি কম, লঞ্চ চড়া আটকে যাবে। তো গাছির খাল যে লঞ্চ ঘাট, সেখান থেকে ট্রলার যোগে যাত্রী এসে তারপর লঞ্চ উঠবে। তো দেখতেই পাচ্ছেন অনেকখানি দূর, অনেকখানি দূরেই, ঘাট থেকে অনেকখানি দূরেই কিন্তু দাঁড়িয়ে আছে লঞ্চ যাত্রীর জন্য। তো ট্রলার চলে আসলো, ট্রলার থেকেও যাত্রী উঠে গেল। তো আমি বলবো গাছির খাল যারা আছে, গাছির খালে যাত্রীদের জন্য এটা একটা ভোগান্তি, কারণ লঞ্চ ঘাট পর্যন্ত যেতে পারে না, আর এভাবে তাদেরকে প্রতিদিন ভোগান্তি নিয়ে তাদের ট্রলারে করে লঞ্চে ওঠানামা করতে হয়। আর এখন শীত মৌসুম, এখন নদীতে পানিও কমে গিয়েছে, যার জন্য এখন এই নাব্যতা সংকট এখন চরম আকারে দেখা দিচ্ছে। আশা করছি বিএডব্লিউটি খুব শীঘ্রই হয়তো এই সমস্যার সমাধান করে ফেলবে ড্রেজিং এর মাধ্যমে। তারপর আমাদের পরবর্তী ঘাট হবে পাঙ্গাশিয়া, আর গাছিখাল থেকে এখন ছেড়ে যাওয়ার পরে। তো আজকে আকাশে একটা সুন্দর চাঁদ উঠেছে, আর আজকে সারা রাত হয়তো এই চাঁদটা উপভোগ করতে করতে আজকে ঢাকা যেতে পারবো। তার এরই সাথে সাথে আমরা চলে এসেছি পাঙ্গাশিয়া লঞ্চ ঘাটে। তো কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাটে চলে এসেছি। কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাটের উপরে একটা বড় একটি চাঁদ দেখা যাচ্ছে। একটি বড় চাঁদ দেখা যাচ্ছে কাশেম মিয়ার লঞ্চ ঘাটের উপরে, মানে এটা হলো পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট। আর আমরা পৌঁছে গেলাম 6:27 এরপর কি আমরা দুলিয়া যাবো নাকি? হ্যাঁ, দুলিয়া। তো মোটামুটি ভালো যাত্রী আছে। আর ভাড়া কত এখান থেকে? এখান থেকে হ্যাঁ 500। আর এখান থেকে যারা যাবে ঢাকা, তাদের জন্য ডেক ভাড়া 500, সিঙ্গেল 1000, সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000 টাকা। মোটামুটি ভালো যাত্রী আছে।
জ্যোৎস্না রাতে লঞ্চ ভ্রমণ যারা করেছেন তারাই এটার আনন্দটা, এটার মজাটা তারাই বোঝেন, আর কেউ বুঝবে না। যে ভ্রমণ করবে না, যে ভ্রমণ এখনো করে নেই, তারা বুঝবে না কখনো। সময় এখন রাত 9:45। ধুলিয়া লঞ্চ ঘাটে পৌঁছে গেল রেড সান পাস লঞ্চটি। আর অল্প কিছু সংখ্যক যাত্রী দেখা যাচ্ছে যারা ধুলিয়া লঞ্চ ঘাট থেকে উঠবে। আর খুব সম্ভবত রেড সানই হয়তো ধুলিয়া থেকে লাস্ট ট্রিপ। ধুলিয়া মানে চরমন্দস থেকে, তো চরমন্দসের লঞ্চই ধুলিয়ার লাস্ট ট্রিপ নাকি? ঘোষারহাট কি আমাদের বড় আছে? তাহলে আমাদের পরে আসলে ঘোষারহাটের লঞ্চ আসবে এই জায়গায়। ঘোষারহাটের লঞ্চ, ঘোষারহাটের লঞ্চ আসবে, যাত্রী নিয়ে ধুলিয়া থেকে চলে যাবে। তো অল্প সংখ্যক যাত্রী দেখতেছি যারা উঠতেছে, যারা যাবে। আর এই ধুলিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর আমাদের আর কোথাও যাত্রা বেরোতে হবে না, একদম সরাসরি আমরা ঢাকার ফতুল্লায় চলে যাব। তারপর আমরা সদরঘাটে গিয়ে যাত্রা শেষ করব। তো রাত এখন 9:48, মাত্র 3 মিনিটের মতো ছিল ধুলিয়া লঞ্চঘাটে। আর যাত্রী উঠছে মাত্র 10 জনও মনে উঠে নাই, আর একটা বাইক উঠছে। যাত্রী একদম কম উঠছে। তো আমরা এখন একদম সরাসরি চলে যাব ফতুল্লা লঞ্চঘাটে। আর ফতুল্লা লঞ্চঘাট, তারপর সদরঘাটে গিয়ে আমাদের যাত্রা শেষ হবে। আর চাঁদ একদম আবার মাথার উপরে একটা সুন্দর চাঁদ আছে। বেশ একটু উপভোগ্য জার্নি হবে। আর আমি আজকে এই জায়গা থেকে, এই মাস্টার ব্রিজের, আমি এখন আছি মাস্টার ব্রিজের সামনে। এই মাস্টার ব্রিজের সামনে থেকে আজকে এই সুন্দর চাঁদটা উপভোগ করতে করতে যাবো ঢাকায়। তো মোটামুটি সব লঞ্চঘাট থেকে যাত্রী ওঠা শেষ। আর ডেকের অবস্থা আপনাদের যদি একটু দেখাই, আর ডেকে মোটামুটি যাত্রী আছে। তবে ঢাকা থেকে চরমন্দাজে এর চেয়ে বেশি যাত্রী গিয়েছিল, কিন্তু চরমন্দাজ থেকে এখন ঢাকা যাওয়ার পথে যাত্রীর সংখ্যা খুবই কম। আর সবাই কম্বল গায়ে দিয়ে আছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছে, কারণ অনেক শীত। তবে দ্বিতীয় তলা থেকে বেশ ভালো পরিমাণে যাত্রী আছে, নিচতলা থেকে হয়তো বা বেশি, দ্বিতীয় তলা থেকে যাত্রী বেশি। এখন রাত 12:10। পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছে সুন্দরবন 7। সুন্দরবন 7ও চর আটকে গেল, সেই সাথে আমরাও চরের সাথে ধাক্কা খাচ্ছি। সুন্দরবন 7 লঞ্চও চরের সাথে আটকেই গেল একদম। তবে আমরা আল্লাহর রহমতে আমরা চরের সাথে ধাক্কা খাচ্ছি, কন্টিনিউসলি ধাক্কা খাচ্ছি, কিন্তু আমরা আস্তে আস্তে চলতেছি। এই ভাই, আপনারা যদি খেয়াল করেন, সুন্দরবন 7 লঞ্চে একদম দিক, তার হেড পজিশন একদম ডান দিকে চলে গিয়েছে চরে আটকে যাওয়ার কারণে। অর্থাৎ সে একটু মোচড়ামুচড়ি করতেছে চর থেকে বের হওয়ার জন্য। আমরাও আস্তে ধীরে এগুচ্ছি। তো আমাদের রেড সান পাস না আটকেলে সুন্দরবন 7 আটকে গেছে। ছয়টা 25 বাজে এখন, ভোর 6:25। আর আমরা এখন ফতুল্লায় চলে এসেছি। আর ফতুল্লা থেকে ঝালকাঠির ফারান 7 ছেড়ে যাচ্ছে। সামনে একটা বালকেট দেখা যাচ্ছে, আর বালকেটকে ডান পাশে রেখেই ফারান 7 ঘুরতেছে এখন।
তো আমাদের যেহেতু এখন 6:25 বাজতেছে ফতুল্লা ঘাটে ভিড়ার জন্য, তো আমাদের ঢাকায় পৌঁছাতে সময় লাগবে আরো আধা ঘন্টার মতো। আর নদীতে অনেক কুয়াশা, অনেক শীত পড়ে গিয়েছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, মাস্টার সাহেবের গায়ে পরনে আর ভারী জ্যাকেট, শীতের বস্ত্র। আর আমি যদিও নিজেও ব্যক্তিগতভাবে এখন শীতে কষ্ট পাচ্ছি অনেক, কারণ আমি গরম কাপড় নিয়ে বের হইনি, কারণ আমি প্রেডিক্ট করতে পারিনি যে এরকম শীত হবে। যদিও ঢাকা শহরে এত একটা শীত পড়ে না, কিন্তু নদীতে প্রচুর শীত পড়তেছে। সুতরাং যারা এখন নদী ভ্রমণে বের হচ্ছেন, তারা আমি বলবো গরম জামা কাপড় নিয়ে বের হবেন, কারণ রাতের বেলা নদী তো প্রচন্ড শীত লাগে। তো ফতুল্লা থেকে এখন ছেড়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো সদরঘাটে গিয়ে আমাদের যাত্রা শেষ হবে। আর নদীতে মোটামুটি ভালোই কুয়াশা পড়ছে, যদিও ভিজিবিলিটি মোটামুটি নৌযান চলাচলের মতো, কিন্তু খুব একটা বেশি দূরে কিছু দেখা যায় না। আর একে তো শীত, কুয়াশা, আবার আপনারা যদি একটু পতাকাটা ভালোভাবে একটু খেয়াল করেন, বাতাসও কিন্তু আছে ভালো। লঞ্চটি এখন রেল ব্রিজ অতিক্রম করবে। একটা রেল দেখলে, একটা ট্রেন দেখলে ভালো হতো, যদি এত সকালে ট্রেন যায় না। আর ট্রেন আসলে কোন সময় যায় সেটাও আমি জানি না ঠিকভাবে। তো মাস্টার সাহেব এই বালগেটের উপর চেপে গেছেন। তো 7:02 বাজে আমরা চলে আসলাম ঢাকা সদরঘাটে। 7টা বাজলো। চরমন্দাজ থেকে ছেড়েছিল দুপুর 1টায়, আর আমরা ঢাকায় পৌঁছেছি 7টায়। প্রায় 18 ঘন্টার মতো সময় লাগলো এই চরমন্দাজ থেকে ঢাকা আসতে। যেহেতু এটা দ্বিতীয় লংগেস্ট রুট, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথের দ্বিতীয় দীর্ঘতম নৌ রুট এটি। আর প্রথমটি হলো খেপুপাড়া, ঢাকা খেপুপাড়া। সেই খেপুপাড়া থেকে আমার আসতে সময় লেগেছিল 19 ঘন্টা, আর এটা লাগলো 18 ঘন্টা, মানে 1 ঘন্টা কম। আলহামদুলিল্লাহ, চরমন্দাজ থেকে প্রকৃতি দেখতে দেখতে ঢাকা পর্যন্ত পৌঁছাতে বেশ একটি অসাধারণ জার্নি ছিল। 18 ঘন্টার জার্নি ছিল, তবুও খুব একটা ক্লান্তি লাগেনি, কারণ প্রকৃতি দেখতে দেখতে আসলে বেশ ভালোই লেগেছে এই ভ্রমণটা। আর যারা নৌ ভ্রমণের সাথে, যেটা আগে বললাম যে আপনারা একটু নৌ ভ্রমণের সাথে প্রকৃতির সাথে সময় কাটাতে চান, আমি তাদেরকে বলবো আপনারা এই চরমন্দাজ রুটটি ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। খুব সম্ভবত এম খান 7 লঞ্চ পানিতে ভাসানো হতো, সেই ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।